আসসালামু আলাইকুম। হামজাস টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আজকে বল অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বল অধ্যায়ের দ্বিতীয় আলোচনা। আমরা প্রথম পার্টের আলোচনাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এবং আমরা বেসিক আলোচনা সেখানে করেছিলাম পার্ট 1-এ, এবং পার্ট 2-তেও আমরা বেসিক আলোচনাগুলোই করব। এবং আশা করি তোমরা প্রত্যেকেই এই বেসিক আলোচনাটা ভালোভাবে বুঝে নিবে, কারণ এই আলোচনা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে এখান থেকে যে কোনো ধরনের সৃজনশীল অথবা এমসিকিউ প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই সেগুলো সলভ করতে পারবে। এবং এই বেসিক আলোচনাগুলো শেষে আমি অবশ্যই এমসিকিউ এর বেশ ক্রিটিক্যাল যে সমস্যাগুলো আছে এবং সৃজনশীলের যে ক্রিটিক্যাল সমস্যাগুলো আছে আমি সেগুলো নিয়েও আলোচনা করব। তো আশা করি ধারাবাহিকভাবে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। তো চলো আমরা শুরু করি। তো আজকের পার্টে আমাদের কি কি আলোচনা থাকবে সেটা একটু এক নজরে দেখে নিই। আমাদের প্রথমেই থাকবে ভরবেগ, এবং ভরবেগের সঙ্গে থাকবে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র। আমরা প্রথম পার্টে নিউটনের গতির প্রথম সূত্রটা একদম বিস্তারিত পড়ার চেষ্টা করেছি, এবং নিউটনের প্রথম সূত্রের সাথে তার সাথে আরো সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল, যেমন জড়তা, বলের ধারণা, মৌলিক বল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব, কারণ নিউটনের প্রথম সূত্র থেকে শুধু বলের ধারণা পাওয়া যায়, কিন্তু সেই বল পরিমাপ করার জন্য যে সূত্রটা সেটা কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকেই পাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ বলবিদ্যার মেইন আলোচনাটাই হচ্ছে আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এবং তারপরে আসবে আমাদের ঘাত বল, বলের ঘাত, এবং বলের ঘাত ও ভরবেগের সম্পর্ক, মহাকর্ষ ও অভিকর্ষ, এবং নিউটনের মহাকর্ষ সূত্র। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথম টপিকের নাম হচ্ছে ভরবেগ। তোমরা খেয়াল করছো যে এখানে ভরবেগ শব্দটার মধ্যে দুটি শব্দ আছে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে বেগ। তাহলে ভরবেগ কাকে বলে? বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভরবেগ কে পি দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা বস্তু আমরা যদি নেই, এই বস্তুর ভর যদি হয় m এবং সেই বস্তু যদি v বেগে গতিশীল হয়, তবে ভরবেগ p সমান কত? mv। যেহেতু v একটি ভেক্টর রাশি, তাহলে p হচ্ছে একটি ভেক্টর রাশি। আর ভরবেগের একক কি? ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড, আর ভরবেগের মাত্রা হলো ml (10⁻⁻⁻1). তাহলে এই ভরবেগ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু আসে, প্রতি বছরই আসে। এইটা এমসিকিউ আকারেও আসে এবং অবশ্যই সিকিউ আকারেও থাকে। তো আমরা এই ভরবেগ সম্পর্কে ধারণা আমাদের ক্লিয়ার থাকলে আমরা সহজেই এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু করতে পারবো। মানে পরবর্তীতে আমি যখন প্র্যাকটিসে যাব তখন এই বিষয়গুলো নিয়ে আমি আবার কথা বলবো। আমাদের পরবর্তী টপিক নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তাহলে এই সূত্রটা কি এটা আমরা আগে ব্যাখ্যা করার চেষ্টা করি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে আমরা যদি কোনো একটা সমতল বিবেচনা করি, এবং সেই সমতলে একটা বস্তু আছে যার ভর হলো m, এবং এই বস্তুর আদিবেগ হচ্ছে কত? u। যদি এই বস্তুর উপর বল প্রয়োগ করা হয় f পরিমাণ, এবং f বল প্রয়োগ করার ফলে কি হয়? বস্তুটি যদি t সেকেন্ড সময় বা t সময় পরে কি হয়? v শেষ বেগ প্রাপ্ত হয়, এর বেগ হচ্ছে v।
এবং এই সময় যদি বস্তুর ত্বরণ হয় কত a, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে লিখতে পারি t সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে mv মাইনাস mu। কারণ কি? কারণ আমাদের বস্তুর ভর হচ্ছে m, আদিবেগ হচ্ছে u, আর বস্তুর শেষ বেগ হচ্ছে v, সেজন্য শেষ ভরবেগ হচ্ছে mv এবং আদি ভরবেগ হচ্ছে কত? mu। আমরা সবসময় যখনই কোনো ব্যবধান নির্ণয় করি তখন চূড়ান্ত বা শেষ মানটা থেকে প্রথম মানটাকে বিয়োগ করলে আমরা পরিবর্তনটা পেয়ে যাই। সেজন্য আমরা কি করলাম? শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা বিয়োগ করলাম। তাহলে টি সময়ে যদি বস্তুর ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu হয়, তাহলে একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? mv মাইনাস mu ভাগ হচ্ছে t। আর এই যে mv মাইনাস mu ভাগ t, এই সমীকরণটাকে বলা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আমরা যদি একটু এটা সমাধান করি তাহলে m কমন নিলাম, নিলে কি আসবে? এখানে পাবো v মাইনাস ইউ ভাগ হচ্ছে t, অর্থাৎ ma, যেহেতু a সমান সমান v মাইনাস ইউ ভাগ হচ্ছে t, অর্থাৎ ভর বেগের পরিবর্তনের হার কত? ma। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ma। তাহলে যদি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ma হয়, তবে নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে ma প্রপোর্শনাল f। আমরা ভরবেগের পরিবর্তনের হার যদি ma হয় তবে ma প্রপোর্শনাল f, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা বা লিখতে পারি ma সমান k f। এখানে k একটি সমানুপাতিক, এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক। দেখো, এই চিহ্নকে বলা হয় প্রপোর্শনাল চিহ্ন, এবং এই প্রপোর্শনাল চিহ্নের যদি পরিবর্তে আমরা যদি সমান চিহ্ন ব্যবহার করি তখন সেখানে একটি সংখ্যা কে ব্যবহার করতে হয়, যাকে বলি আমরা সমানুপাতিক ধ্রুবক। এর মানে হচ্ছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি তখনই সমানুপাতিক হবে যখন প্রথমটার মান পরিবর্তন হলে দ্বিতীয়টার মান পরিবর্তন হয়, অর্থাৎ প্রথমটার মান বৃদ্ধি পেলে দ্বিতীয়টার মান বৃদ্ধি পাবে, এবং প্রথমটার মান কমে গেলে দ্বিতীয়টার মানও কমে যাবে। অর্থাৎ এখানে বল যদি বাড়ানো হয় তাহলে ভরবেগের পরিবর্তনের হারও বেড়ে যাবে, এবং বল যদি কমানো হয় তাহলে ভরবেগের পরিবর্তনের হারও হচ্ছে কমে যাবে। এটাই হচ্ছে আসলে সমানুপাতিক। এবং এখানে এই কে এর মান, এই কে এর মান একক বলের উপর নির্ভর করে। তাহলে একক বলটা কি? একক বল হচ্ছে একক ভরের কোনো বস্তুর উপরে যে বল প্রয়োগ করলে একক ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হয় একক বল। তবে m সমান 1 কেজি এবং a সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে f সমান কত? 1 নিউটন। এই মানগুলো আমরা এখানে, এটা 1 নম্বর সমীকরণ যদি দিই, মানগুলি 1 নংয়ে বসিয়ে পাই। কি পাবো? 1 × 1 = k × 1, অর্থাৎ k সমান 1।
সুতরাং আমরা লিখতে পারি এম এ সমান এফ, অর্থাৎ এফ সমান এম এ। এই হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ আমরা এখানে বস্তুর ভর যদি আমরা জানি এবং সেই বস্তুর কতটুকু ত্বরণ হলো, তার আদি বেগ কত ছিল এবং শেষ বেগ কত হলো টি সময় পরে, সেখান থেকে আমরা ত্বরণের মান যদি নির্ণয় করতে পারি, তাহলে অবশ্যই সেই বস্তুর উপর কতটুকু বল প্রযুক্ত হলো সেই বলের মান আমরা এখান থেকে বের করতে পারবো। অর্থাৎ F = ma, এই সূত্র থেকে আমরা সহজেই m এর মান এবং a এর মান বসিয়ে f এর মান বের করতে পারবো। এখানে f যদি প্রযুক্ত বল হয়, তাহলে প্রযুক্ত বলের কারণে যে ত্বরণ হবে সেই ত্বরণটা অবশ্যই কি হবে? কার্যকরী ত্বরণ। এখন এই সূত্রটাকে আমরা একটু পরিবর্তন করে লিখতে পারি। কেন লিখতে পারি? দেখো, প্রত্যেকটা বস্তু যখন গতিশীল হয় তার গতির বিরুদ্ধে বাধা প্রদান করার জন্য একটা বল থাকে। সাপোজ আমরা এই বস্তুটাকে একটা তলের উপর যদি আমরা গতিশীল করার চেষ্টা করি, তাহলে কি হবে? এই যে তলটা, এই তল এই বস্তুর গতির বিরুদ্ধে একটা বাধা দানকারী বল সৃষ্টি করবে। অর্থাৎ তোমরা যদি বাস্তবে একটু খেয়াল করো, তাহলে যে কোনো একটা বস্তুকে আমরা যদি মাটির উপর দিয়ে টেনে নিয়ে আসতে চাই, সেই বস্তু কিন্তু সহজেই আসবে না। তার মানে কি করবে? সেই বস্তু তাকে সহজেই তাকে আসতে দিবে না, তাকে বাধা দিবে। অর্থাৎ তার গতির বিরুদ্ধে একটা বাধাদানকারী বলের সৃষ্টি হবে। ধরো একটা ট্রলি ব্যাগকে তুমি কি করছো? এই তলের উপর দিয়ে টানার চেষ্টা করছো। তাহলে কি হবে? এই ট্রলি ব্যাগ, তুমি যে বলটা প্রয়োগ করলে সেই বলটা হচ্ছে প্রযুক্ত বল। আর এই ট্রলি ব্যাগ কি করবে? এই তল কি করবে? ট্রলি ব্যাগটাকে তার গতির বিরুদ্ধে একটা বাধা প্রদান করার চেষ্টা করবে। তাহলে এই যে বলটা, এই বলটাকে বলবো আমরা বাধাদানকারী বল, যেটা আমরা ঘর্ষণ বল বলতে পারি। এই বাধাদানকারী বল আর প্রযুক্ত বল, এই বল দুইটা হচ্ছে পরস্পর বিপরীতমুখী। তাহলে এই দুইটা বল পরস্পরের উপর ক্রিয়া করার পরেও বস্তুর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, যে ত্বরণটাকে বলছি আমরা আসলে কার্যকরী ত্বরণ। এবং সেই ত্বরণের কারণে যে বলটা তৈরি হবে তাকে বলছি আমরা কার্যকরী বল। তাহলে আমরা নিউটনের সূত্রের একটা পরিবর্তিত রূপ লিখতে পারি। সেই রূপটা কি? সেই রূপটা হচ্ছে F - F সমান হচ্ছে ma। অর্থাৎ প্রযুক্ত বল বিয়োগ বাধা দানকারী বল সমান কত? কার্যকরী বল। তাহলে এই সূত্র থেকে আমরা সহজেই যে কোনো বস্তুর এই ত্বরণ সর্বদাই হবে কার্যকরী ত্বরণ। এখন যদি আমরা ধরি যে বাধাদানকারী বল F সমান যদি 0 হয়, তবে কি হবে? F সমান কত হবে? ma। অর্থাৎ প্রযুক্ত বলের দ্বারাই ত্বরণ সৃষ্টি হবে। অর্থাৎ এখানে কোনো বাধাদানকারী বল থাকবে না। অর্থাৎ যে ত্বরণটা এখানে পাবো আমরা, কার্যকরী বলটা যেটা পাবো সেটা অবশ্যই প্রযুক্ত বলের সমান। অর্থাৎ কার্যকরী ত্বরণ প্রযুক্ত বল দ্বারাই সৃষ্টি হবে। এক্ষেত্রে কোনো বস্তুর উপর যদি আমরা এই বল প্রয়োগ করি, তাহলে সর্বদাই সেখানে কি হবে? ত্বরণ তৈরি হবে, ত্বরণ সৃষ্টি হবে। সেখানে কোনো মন্দন থাকবে না। আমার বস্তুর বেগ আস্তে আস্তে বা ধীরে ধীরে বাড়তেই থাকবে। আবার যদি প্রযুক্ত বল F সমান 0 হয়, তবে কি হবে? প্রযুক্ত বল F সমান 0 হলে আমরা লিখতে পারি 0 - F = কত? ma। অর্থাৎ
মাইনাস এফ ইকুয়াল টু কত, এম এ। সুতরাং আমরা বলতে পারি এ সমান সমান মাইনাস এফ বাই এম। অর্থাৎ দেখো এখানে এর মান আসবে কত, নেগেটিভ বা ঋণাত্মক। সুতরাং যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বলকে অপসারণ করা হয় এবং সেখানে যদি বাধাদানকারী বল থাকে, তাহলে অবশ্যই সেই বাধাদানকারী বলের কারণে বস্তুর মন্দন তৈরি হবে। যেমন একটা এক্সাম্পল দিতে পারি এরকম, যে তুমি একটা ফুটবলকে কিছু সময় ধরে বল প্রয়োগ করে ছেড়ে দিয়েছো, ফলে কি ফুটবলটি মাঠের উপর দিয়ে গড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। যখন তুমি বলটা অপসারণ করবে তখনও কিন্তু দেখবে বলটা গড়িয়ে যাচ্ছে। তো বল অপসারণের পরে ফুটবল যদি গড়িয়ে যেতে থাকে, কিন্তু ফুটবল সবসময় সর্বদাই গতিশীল থাকবে না। কেন? কারণ সেখানে মাঠের ঘর্ষণ বল বা মাঠের দ্বারা বাধাদানকারী বল ক্রিয়াশীল হবে, এবং সেই মাঠের ঘর্ষণ বল বা বাধাদানকারী বলের জন্যই কি হবে, ফুটবলে একটা মন্দন সৃষ্টি হবে, যার ফলে ফুটবলটি একসময় থেমে যাবে। তাহলে আমরা দেখো নিউটনের এই সূত্র থেকে পরিবর্তিত রূপ থেকেও কিন্তু আসলে প্রযুক্ত বল এবং বাধাদানকারী বলের একটা সুন্দর ব্যাখ্যা পেতে পারি। এবং এখানে ত্বরণ সর্বদাই হচ্ছে কার্যকরী ত্বরণ। যখন ত্বরণ হবে তখনও সেটা কার্যকরী ত্বরণ, আবার যখন মন্দন হবে তখনও সেটা কার্যকরী ত্বরণ। তো আশা করি তোমরা নিউটনের দ্বিতীয় সূত্রের সবগুলো বিষয় সম্পর্কে একদম পরিষ্কার ধারণা পেয়েছো। তো যখন আমরা আবার এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করব, এই ধরনের অনেক সৃজনশীল প্রশ্ন পরীক্ষাতে আসে, প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নগুলো আসে, এবং তোমরা কপিকল সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এই সূত্র দিয়ে আমরা সমাধান করে ফেলবো। আমাদের এইবারের টপিক নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রকে আমরা কি জানি, আমরা নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে এফ সমান এম এ যদি এফ সমান সমান 0 হয়, অর্থাৎ কোনো বল প্রযুক্ত না হয়, তবে এম এ সমান 0, বা এখানে এ সমান আমরা লিখতে পারি কত, ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি সমান সমান 0। আর এখানে আমরা যদি কি করি, 0 দ্বারা এম কে ভাগ করি তাহলে 0 হবে, বা ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0 গুণন টি, বা ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0, অর্থাৎ ভি সমান ইউ। তার মানে শেষ বেগ এবং আদি বেগ পরস্পর সমান। তাহলে আমরা একটা বস্তুর যদি এখান থেকে গতিশীল হওয়ার চেষ্টা করে, এর আদি বেগ যদি ইউ হয় এবং সে যদি গতিশীল না হয়, তাহলে তার শেষ বেগ কত হবে, টি সময় পরে শেষ বেগ ভি হবে। তাহলে ইউ এবং ভি যদি সমান হয়, বস্তু যদি স্থির থাকে সে স্থির থাকবে, আবার যদি বস্তু গতিশীল হয় তাহলে কি হবে, বস্তুর টি সময় পরে তার বেগ সমান থাকা মানে সে গতিশীলই থাকবে। এবং নিউটনের প্রথম সূত্র আমাদের কি ছিল, যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বা গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। দুইটা বেগ সমান অর্থ হচ্ছে সমবেগ। অর্থাৎ আমরা কি পাই, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করা যায়। এটাই নিউটনের প্রথম সূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করা সম্ভব। ওকে, আমাদের পরবর্তী টপিকের নাম ঘাত বল। এই ঘাত বল কি, অতি অল্প সময়ের জন্য অধিক পরিমাণ বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল হয়, তখন সেই বলকে বলবো আমরা ঘাত বল। যেমন আমরা যদি একটা মাঠের মধ্যে একটা ফুটবল থাকে এবং সেই ফুটবলে যদি আমরা কিক করি বা লাথি দিই, তাহলে খুব অল্প সময়ের জন্য অনেক জোরে আমরা লাথি দিই, তাহলে এই বলটা হবে কি
ঘাত বল। আবার ক্রিকেটের ব্যাট দ্বারা যখন কোনো বলকে আঘাত করা হয় তখন সেটাকেও বলবো আমরা আসলে কি, ঘাত বল। এরকম আমরা যদি কোনো একটা তলের মধ্যে একটা পেরেক মারার চেষ্টা করি তাহলে কি হবে, সেই পেরেকের উপরে হাতুড়ি যে বলটা প্রয়োগ করবে সেই বলটাকে বলবো আমরা ঘাত বল। এরপরে আসছে আমাদের বলের ঘাত। বলের ঘাত। বলের ঘাত, তাহলে এই যে আমরা বলটা পেলাম, এই বল এবং বলের ক্রিয়াকালের যে গুণফল তাকে বলছি আমরা বলের ঘাত। অর্থাৎ ক্রিয়াশীল বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকেই বলা হয় বলের ঘাত। যদি বল এফ এবং বলের ক্রিয়াকাল ডেল টি হয় তবে বলের ঘাত যে সমান এফ গুণন ডেল্টা টি। অর্থাৎ বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, আর বলের ঘাত যে সমান এফ গুণন ডেল্টা টি। যদি সমীকরণটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি, দেখি কিভাবে। বা যে সমান সমান কত, এম এ গুণন ডেল্টা টি, বা এম ভি মাইনাস ইউ বাই ডেল্টা টি গুণন ডেল্টা টি। এখানে ডেল্টা টি সময় বেগের যে পরিবর্তন তাকে বলছি আমরা ত্বরণ। তাহলে এখানে এইটা ডেল্টা টি বাদ হয়ে গেল, থাকলো কত, এম ভি মাইনাস এম ইউ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এইটুকু সমান কি লিখেছিলাম, ভরবেগের পরিবর্তন। অর্থাৎ শেষ বেগ থেকে আদি ভরবেগকে, শেষ ভরবেগ থেকে আদি ভরবেগকে বিয়োগ করলে আমরা কি পাই, ভরবেগের পরিবর্তন পাই। এটাকে আমরা শেষ ভরবেগকে যদি আমরা লিখতে পারি পি এফ, বা মানে মোমেন্টাম ফাইনাল, অর্থাৎ ভরবেগকে আমরা মোমেন্টাম বলি, ইংরেজিতে বলা হয় ভরবেগকে মোমেন্টাম। তাহলে পি এফ মাইনাস হচ্ছে কত, পিআই। অর্থাৎ পিএফ হচ্ছে ফাইনাল মোমেন্টাম, পিআই হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে যে সমান সমান লিখতে পারি কত, পিএফ মাইনাস পিআই। সুতরাং লেখা যায় যে সমান সমান ডেল্টা পি। এটাই হচ্ছে আসলে বলের ঘাত এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। অনেক সময় দেখবা তোমার বহু নির্বাচনীতে কিছু প্রশ্ন আসে যে একটি বস্তুর আদি বেগ এত এবং শেষ বেগ এত এবং বস্তুর ভর হচ্ছে এত, তাহলে সেক্ষেত্রে বলের ঘাত কত। সহজে আমরা এই সূত্রে যে এই দেখো এখান থেকে যে এম এর মান বসিয়ে ভি এর মান এবং ইউ এর মান বসিয়ে সহজে আমরা বলের ঘাতটা বের করে ফেলতে পারবো। আমাদের পরবর্তী টপিকের নাম মহাকর্ষ ও অভিকর্ষ। আমরা অলরেডি প্রথম পর্বের আলোচনায় মহাকর্ষ বল নিয়ে আলোচনা করেছি, আমরা আবার একটু রিভিউ করার চেষ্টা করছি। মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। আর অভিকর্ষ কি, সেই দুইটা বস্তুর মধ্যে যদি একটা হয় পৃথিবী, তাহলে পৃথিবী এবং যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় অভিকর্ষ বল। দেখো তাহলে আমরা এখানে একটা বস্তু যদি আমরা নিই, তাহলে এই বস্তু এবং এখানে যদি আরেকটা বস্তু আমরা নিই, সেই বস্তু দুইটার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। এবং এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা হয় পৃথিবী, তাহলে এইটাকে বলবো আমরা অভিকর্ষ বল। আমরা আরো সহজে একটা উদাহরণ দিতে পারি, যে কোনো একটা ফল গাছের চিন্তা করো, যে মনে করো এখন আমের মৌসুম, আম গাছের কথা চিন্তা করলাম, যে আম গাছের যে কোনো দুইটা আমের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল, এবং আম এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল এই বলটাকে বলবো আমরা কি আসলে অভিকর্ষ বল। এবং এই অভিকর্ষ বলের প্রভাবেই কি হয়, অভিকর্ষ ত্বরণের সৃষ্টি হয়, এবং অভিকর্ষ বলকে আমরা মাধ্যাকর্ষণ বলও বলতে পারি। তাহলে এই মহাকর্ষ এবং অভিকর্ষের পরে আমাদের যে টপিক সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র।
খুবই ইম্পর্টেন্ট সূত্র নিউটনের মহাকর্ষ সূত্র। তোমরা নিশ্চয়ই জানো 1687 সালে স্যার আইজ্যাক নিউটন 4টি সূত্র প্রদান করেন। তার তিনটি হচ্ছে নিউটনের 3টা গতিসূত্র এবং 4 নম্বর সূত্র হচ্ছে মহাকর্ষ সূত্র। এবং এই মহাকর্ষ সূত্র নিয়ে অনেক গল্প আছে, যেটা তোমরা ছোটকালের বিভিন্ন বই থেকেই পড়ে আসছো। 6-7 এর বইতে যে স্যার আইজ্যাক নিউটন একটা আপেল গাছের নিচে বসে আছেন এবং তার মাথার সামনে টুস করে একটা আপেল পড়লো, এবং আপেলটা কেন নিচে আসলো, কেন উপরে গেল না, কেন সাইডে গেল না, সেটা নিচেই কেন আসলো, এই বিষয়টা নিয়ে গবেষণা করতে করতেই উনি নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেললেন। এবং সেই সূত্রে কি বলেছেন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। এখানে একটা বস্তু, যে বস্তুর ভর হলো m, এখানে আর একটা বস্তু আমি রাখলাম যার ভর হচ্ছে m2, এবং সেই বস্তু দুইটা পরস্পরের মধ্যে একটা দূরত্ব বজায় রাখে, যে দূরত্ব হচ্ছে d, এবং তারা পরস্পরকে f বলে যদি আকর্ষণ করে, তাহলে স্টেটমেন্ট আমরা বলতে পারি এই সূত্রের কিভাবে, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে এবং সেই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে কি পাই? প্রথমে পাই যে বল যদি F হয় তাহলে বল F প্রপোর্শনাল m1 গুণন m2। এখানে দেখো দূরত্ব কিন্তু আছে, কিন্তু দূরত্ব যদি স্থির থাকে, অর্থাৎ d স্থির হলে, এবং কি বলেছে পরবর্তী অংশে বলছে যে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল 1/d²। খেয়াল করে দেখো সমানুপাতিক মানে হচ্ছে কি, সমান্তরাল রেখায় এটা m1 m2 এর মান বাড়লে বলের মান বাড়বে, আবার m2 এবং m1 এর মান কমলে বলের মান কমবে। কিন্তু কি F প্রপোর্শনাল 1/d², যেটা হচ্ছে কি দেখো আমরা যদি কলমটা এভাবে ধরি তাহলে একটার মান হচ্ছে উঁচুতে, একটা মান হচ্ছে নিচুতে, অর্থাৎ একটার মান কমলে আরেকটার মান বাড়বে, আর একটার মান বাড়লে আরেকটার মান কমবে। এটা কি বলা হয় আসলে ব্যস্তানুপাতিক 1/d², অর্থাৎ এই বলের মানটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে কি হবে, বাড়বে বা কমবে। তাহলে এখানে কি হবে, এখানে m1 ও m2 স্থির। তাহলে এই দুইটা সূত্রে যদি d m1 এবং m2 পরিবর্তনশীল হয় তবে আমরা লিখতে পারি কি F প্রপোর্শনাল m1 m2 ভাগ হচ্ছে d²। যখন কি হবে d m1 m2 পরিবর্তনশীল, সবগুলো রাশি যখন পরিবর্তনশীল হবে তখন সবগুলো রাশির সমন্বয়ে আমরা বলতে পারি F প্রপোর্শনাল m1 m2 ভাগ হচ্ছে d², বা F সমান সমান g ইন্টু m1 m2 ভাগ হচ্ছে d²। g হলো সমানুপাতিক ধ্রুবক। g কে আমরা বলতে পারি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। g এর একটা মান আছে, g সমান সমান 6.67 গুণন 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কিলোগ্রাম স্কয়ার। এখানে g এর মান 6.67 গুণন 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কিলোগ্রাম স্কয়ার, এবং g এর মান তুমি যেখানে যাও না কেন সর্বদাই সমান থাকবে, এবং এই মানটা এই বল এবং ভর ডি সবকিছুর এককের উপর নির্ভর করে। আমরা যদি এই মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি তাহলে একটু দেখবে কি যে মহাকর্ষীয় ধ্রুবক g
জি এর সংজ্ঞা কি বলবো? একক ভরের দুটি বস্তু পরস্পর থেকে একক দূরত্বে অবস্থান করলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলে মহাকর্ষীয় ধ্রুবক। অর্থাৎ 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থান করলে তারা পরস্পরকে 6.67 গুণন 10⁻11 নিউটন বলে আকর্ষণ করে। এটাই হচ্ছে আসলে মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা। তাহলে মহাকর্ষ ধ্রুবক মহাবিশ্বের সব জায়গায় একই থাকে এবং এই জন্য একে বলা হয় কি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। অর্থাৎ যে মাধ্যমে আমরা বস্তুকে স্থাপন করব সেই মাধ্যমের প্রবেশ্যতা বা পারমিয়াবিলিটি বা অন্যান্য যে বিষয়গুলো আছে তার উপরে এই জি এর মান নির্ভর করে না। সেজন্যই একে আমরা সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলি, যেটা পরবর্তী ক্লাসে গিয়ে তোমরা এটা আরো বিস্তারিত জানতে পারবে। এখন নিউটনের মহাকর্ষ সূত্রটা জানি আমরা F = G × m1 m2 ভাগ হচ্ছে d স্কয়ার। এখন এই দুইটা বস্তু কণার মধ্যে আমরা যে দুইটা বস্তু কণা আমরা নিয়েছিলাম সেই দুইটা বস্তু কণার মধ্যে একটা যদি হয় বস্তু আর পৃথিবী, তবে আমরা এই সূত্রকে কিভাবে লিখতে পারি? তবে আমরা সূত্রকে লিখতে পারি F = G × m ভাগ হচ্ছে r স্কয়ার। অর্থাৎ যদি এইটা হয় আমাদের পৃথিবী এবং বস্তু যদি আমাদের এখানে থাকে তাহলে বস্তুর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হলো r এবং বস্তুর ভর হলো কত m আর পৃথিবীর ভর হলো কত বড় m। তবে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রকে লিখতে পারি কত F = G × m ভাগ হলো r স্কয়ার। তাহলে কোন একটা বস্তুকে যদি আমরা কি করি উপর থেকে নিচে ফেলে দিই তাহলে কি হবে? সেই বস্তুটি মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকবে এবং তখন তার একটা ত্বরণ তৈরি হবে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এই অভিকর্ষ বল হলো এক ধরনের মহাকর্ষ বল। তাহলে আমরা লিখতে পারি এই অভিকর্ষ বল F = কত mg। এটা যদি হয় 1 নাম্বার, এটা যদি হয় 2 নাম্বার, তাহলে আমরা 1 ও 2 নাম্বার সমীকরণ থেকে পাই কি পাই? mg = কত g m ভাগ হলো r স্কয়ার। অর্থাৎ g = কত gm ভাগ r স্কয়ার। তোমরা খেয়াল করো এখানে g হলো অভিকর্ষ ত্বরণ এবং এই সমীকরণের ডান পাশে এখানে বস্তুর ভর m অনুপস্থিত। তার মানে g অভিকর্ষ ত্বরণ g এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। বস্তুর ভর যত কম হোক বা যত বেশি হোক, ছোট ভরের বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়বে তখনও তার ত্বরণ যা হবে এবং বড় ভরের বস্তু বা অনেক বেশি ভরের বস্তু যখন উপর থেকে পড়বে তখন তার ত্বরণ একই হবে। অর্থাৎ বস্তু একই ত্বরণে নিচের দিকে পড়তে থাকবে এবং অভিকর্ষ ত্বরণ কি হয়? বস্তুর ভর উপর নির্ভর করে না। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ ধ্রুবক পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। তাহলে আমরা আরো একটা কথা এখানে বলতে পারি যে দেখো যে পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু সব জায়গায় সুষম নয়, অর্থাৎ পৃথিবী একটা সুষম বৃত্তাকার কোনো গোলক নয়, যার কারণে পৃথিবীর মেরু অঞ্চলে ব্যাসার্ধ সব থেকে কম এবং বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ সব থেকে বেশি। তাই আমরা বলতে পারি যে মেরু অঞ্চলে যেহেতু ব্যাসার্ধ কম এবং ব্যাসার্ধ হচ্ছে কি তার অভিকর্ষ ত্বরণ হচ্ছে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তাহলে ব্যাসার্ধ যত কম হবে অভিকর্ষ ত্বরণ জি এর মান তত বেশি হবে এবং ব্যাসার্ধ যত বেশি হবে অভিকর্ষ ত্বরণের মান কি হবে? তত কম হবে। মেরু অঞ্চলে এই জন্য ব্যাসার্ধ সব থেকে কম, যার ফলে পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান সব থেকে বেশি, যেটা হচ্ছে 9.83 সামথিং। আর বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ মানে তোমার পৃথিবীর ব্যাসার্ধ সব থেকে বেশি বলে অভিকর্ষ ত্বরণ জি এর মান সব থেকে কম এবং এই মান হচ্ছে 9.78। তাহলে আর ক্রান্তীয় অঞ্চলে আমরা যদি বলি ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.8 সামথিং। এখন
আমাদের যে আমরা অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখি, সেটা হচ্ছে আসলে আমাদের গড় মান। তাহলে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে কেন অভিকর্ষ ত্বরণ ভিন্ন ভিন্ন হয় সে ব্যাপারটাও ব্যাখ্যা করতে পারবো। এবং পৃথিবীর ওজন যেহেতু মানে অভিকর্ষ ত্বরণ যেহেতু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হয়, পৃথিবীর ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হয়, সেজন্য পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণ ভিন্ন হওয়ার কারণে তার ওজনও ভিন্ন হবে। কারণ আমরা জানি কি, আবার জানি ওজন সমান কত এম জি, কারণ ওজন হচ্ছে একটা বল যেটা নিচের দিকে ক্রিয়া করে, যার ফলে বস্তুর অভিকর্ষ ত্বরণের মান যেহেতু পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হয়, তাহলে বস্তুর ওজনও কি হবে, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হবে। আবার একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠানো হয়, তাহলে তার অভিকর্ষ ত্বরণ কেমন হবে? দেখো যে এখানে বস্তুর পৃথিবী থেকে বস্তুর দূরত্ব হচ্ছে এইচ এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে আর। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর মোট দূরত্ব কত? আর প্লাস এইচ। দেখো তাহলে কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব আর প্লাস এইচ, সুতরাং জি সমান কত? জি এম ভাগ হচ্ছে আর প্লাস এইচ, তার উপরে হোল স্কয়ার। এই সমীকরণে আমরা আর এবং এইচ এর মান বসিয়ে সহজেই জি এর মান বের করতে পারি। তাহলে আমরা অনেক সময় দেখি যে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন আসে বা মানে বহু নির্বাচনী প্রশ্ন আসে, বলা থাকে যে স্পেস স্টেশনে পৃথিবী থেকে 100 কিলোমিটার উচ্চতায় স্পেস স্টেশনে জি এর মান কত? তাহলে কত? আমরা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত, আর এর মান আমরা ধরি কত হচ্ছে আর সমান সমান 6370 কিলোমিটার, এবং পৃথিবীর ভর আমরা জানি কত, এম সমান 5.98 গুণন 10⁻24 কেজি, জি সমান কত আমাদের 6.67 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কিলোগ্রাম স্কয়ার। এইচ সমান সমান যদি 100 কিলোমিটার হয়, এটাকে আমরা মিটারে লিখবো কত? 6.37 গুণন 10⁻6 মিটার, আর এটা আসবে 1 গুণন 10⁻5 মিটার। এই মানগুলো যদি আমরা সহজে এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলেই জি এর মান পাওয়া যাবে। কত? সবগুলো মান এখানে বসিয়ে আমরা সহজেই সমাধান করলেই আমরা স্পেস স্টেশন বা মহাকাশ স্টেশনের জি এর মান পেয়ে যাব। তোমরা অবশ্যই এই সমীকরণটা সমাধান করে বের করবে। এবং এই সমীকরণ থেকে আরো একটু বাইনোমিয়াল বা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা যদি সহজ সমাধান করি, সহজে আমরা পেতে পারি কত? পৃথিবী পৃষ্ঠে জি এর মান কত? জি সমান সমান কত? পৃথিবী পৃষ্ঠে জি আর্থ, জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার, আর এইচ উচ্চতায় জি এর মান এইচ, জি এইচ ইকুয়াল টু কত? জি এম ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কয়ার। এখানে জি এইচ ভাগ হলো জি, করলে কত হয়? জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার, নিচে আসবে কত? জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। এটাকে যদি সমাধান করি, জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু কত? আর স্কয়ার বাই কত? জি এম সমান লেখা যায় কত? জিএইচ বাই জিই আর স্কয়ার ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কয়ার। এই সমীকরণকে দ্বিপদী উপপাদ্যের বিন্যাস করলে আমরা সহজেই সমাধান করে পাই জি এইচ ইকুয়াল টু 1 প্লাস 2h বাই আর ইন্টু জিই। অর্থাৎ তুমি যদি পৃথিবী পৃষ্ঠে জি এর মান জানো এবং যদি বস্তু কত উচ্চতায় আছে এবং পৃথিবীর ব্যাসার্ধ কত, সেখান থেকেও তুমি সহজেই
অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করতে পারবে। পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ। এখন যদি আমরা পৃথিবী আস্তে আস্তে ভিতরের দিকে চলে আসি, দেখো যে এখানে আমরা যদি এইটা না করে আমরা একটু ভিতরের দিকে চলে আসি, তাহলে এখানে চলে আসলাম, তবে আমাদের এই গোলকটা চলে হবে। এবং যখন আমরা এই সারফেস চলে আসবো তখন পৃথিবীর ভরটাও কিন্তু চেঞ্জ হবে, এবং পৃথিবীর ভর এবং বাইরের এই ভরটা নিয়ে আমরা যদি টোটালি সমাধান করার চেষ্টা করি, তো পরবর্তী ক্লাসে গিয়ে এই বিষয়গুলো সমাধান অবশ্যই পেয়ে যাবে। তবে এই আমরা সমাধান করলে পাবো কত? আমরা পাবো জি, এখানে অভ্যন্তরে যদি বলছে জি এইচ ইকুয়াল টু কত আসবে? 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জিই। খেয়াল করো এখানে তুমি কতটুকু অভ্যন্তরে আসছো সেই মানটা বসালে সহজেই আমি এখান থেকে পৃথিবীর অভ্যন্তরে জি এর মান বের করতে পারবো। যদি এখানে পৃথিবীর কেন্দ্রে চলে আসো, তাহলে কেন্দ্রে চলে আসলে কত হবে? পৃথিবীর কেন্দ্রে যখন চলে আসবা তখন এইচ সমান সমান আর হবে। তখন আমরা জি এইচ সমান লিখতে পারি কত? 1 মাইনাস আর ভাগ হচ্ছে আর ইন্টু জি, বা জি এইচ সমান আসবে কত? 1 মাইনাস 1 ইন্টু কত? জি, অর্থাৎ জি এইচ ইকুয়াল টু কত? 0। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। তোমরা একাদশ শ্রেণীতে যখন এই বিষয়টা সমাধান করবে তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তো জাস্ট এই আমাদের এই এসএসসি লেভেলের জন্য অত প্রমাণ আমাদের প্রয়োজন হয় না, যার কারণে আমরা সহজেই এই সমীকরণে জানবো যে পৃথিবীর অভ্যন্তরে যে অভিকর্ষ ত্বরণ যে মান হচ্ছে কত? জি এইচ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। তো এতক্ষণে তোমাদের সাথে আমি আজকের অধ্যায়ের যে বেসিক আলোচনাগুলো ছিল খুবই সহজ এবং সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা অবশ্যই বুঝে গেছো, এবং তোমরা অবশ্যই এটা বারবার চেষ্টা করবে বোঝার জন্য। তোমাদের কাছে বই আছে এবং লেকচারটা দেখবে, আশা করি এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং পরবর্তীতে আমাদের সৃজনশীল প্রশ্ন যখন আমরা সলিউশন করব তখন এই বিষয়গুলো আমাদের খুবই কাজে আসবে। এবং তোমরা অবশ্যই অনেক বেশি বেশি অধ্যয়ন করার চেষ্টা করবে এবং বেশি বেশি করে সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ আরো প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসব, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমাদের প্রত্যেকটা দিন সুখকর হোক এবং তোমাদের পড়াশোনা আরো ভালো হোক, এই শুভকামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।